আচ্ছা, এজ ট্রিগারিং শুধুমাত্র ক্লক পালসের এজ না হলে চেঞ্জ হবে না। এবার এজের মধ্যে দুরকম আছে, ধরা যাক আমরা, আচ্ছা দুরকমের জন্যই আমরা করি। প্রথমে আমরা রাইজিং এজ বা পজিটিভ এজ ট্রিগারিংয়ের জন্য জিনিসটা করি। ভালো করে দেখ, ডেটা প্রথমে তো 0 ছিল, সমস্যা নেই, 0 ছিল, এই পয়েন্টে এসে ডেটাটা 0 থেকে 1 হয়েছে, কিন্তু এই পয়েন্টে এসে, কিন্তু এখন ক্লক পালসটা 1-এ আছে ঠিকই, কিন্তু এটা তো লেভেল ক্লকিং নয়, এটা হচ্ছে এজ ট্রিগারিং। তার মানে পজিটিভ এজে থাকলে তবেই চেঞ্জটা হবে, না হলে কিন্তু চেঞ্জ হবে না। তার মানে লেভেল ক্লকিং হলে এখানে এটা উঠে যেত, কিন্তু এটা হচ্ছে এজ ট্রিগারিং, তাই এই চেঞ্জটা কিন্তু এখানে হবে না, রাইট? তার মানে এটা 0ই থাকবে, 0ই আছে। আচ্ছা, 0-তে আসতে আসতে দেখ, এখানে ফলিং এজ, এখানটাতে, তা এটা তো ফলিং এজেও চেঞ্জ হবে না, এটা শুধুমাত্র রাইজিং এজেই চেঞ্জটা হবে। তার মানে এখানেও কিছু হবে না, এখানেও কোনো গতি হলো না, তাহলে এটা আবার যেমন চলছিল তেমন চলতে থাকলো। তারপরে তাহলে মাঝেও যা হয়েছিল সেটাও আর কিছু হবে না। এরপর এই পয়েন্টে চলে আসবে, এই পয়েন্টে চলে আসবে, কিন্তু এখানেও ক্লক পালস এখন 0 আছে, তাই এখানে কিছু হবে না। কিন্তু যখন এটা আর একটুখানি সাইডে আসবে, অর্থাৎ এই পয়েন্টে যখন আসবে, তখন কি হচ্ছে দেখ, এখানে একটা রাইজিং এজ আছে, ঠিক আছে? অর্থাৎ আমার ওই এফেক্টিভলি ক্যাপাসিটারের দৌলতে এখানে একটা এরকম একটা স্পাইক থাকবে। আসলে আমরা এরকম দেখছি বলে আমাদের এটা মনে হচ্ছে, কিন্তু আমরা যদি মানে ক্লক পালস উইথ ক্যাপাসিটার দেখতাম, তাহলে কিন্তু ব্যাপারটা দেখতে এরকম হতো, এরকম। তারপর আর কিছু নেই, নেগেটিভ স্পাইকটা আমি সামহাউ বাদ দিয়েছি সার্কিট থেকে, তাহলে আবার এখানে এসে আবার এরকম। তাহলে এই স্পাইকগুলো থাকলেই তবেই চেঞ্জটা হয়, স্পাইক না থাকলে কোনো চেঞ্জ নেই। তাহলে ও তো কোনো স্পাইক পাইনি, আর ডেটাটা এখান থেকে স্টার্ট হয়েছে ঠিকই, কিন্তু স্পাইকটা তো পাইনি, স্পাইকটাও এখন পাবে, এখন। সুতরাং চেঞ্জটা এখন হবে, সো ইট উইল চেঞ্জ। এইবার চেঞ্জ হলো, এখানে ডেটাও আছে, স্পাইকও আছে। আচ্ছা, চেঞ্জ হয়ে আবার অ্যাজ ইট ইজ থাকবে, এর মাঝখানে উত্থান পতন আছে, এখানে মাঝে নেমেছে উঠেছে, কিন্তু এখানে কোনো রাইজিং এজ নেই, তাই এখানে আর কিছুই হবে না। তারপরে ফলিং এজ আছে, কোনো চেঞ্জই হবে না, রাইট? তারপর ক্লক পালস অ্যাজ ইট ইজ, আবার এখানে একটা রাইজিং এজ, এইখানে আর একটা রাইজিং এজ। তা এই রাইজিং এজে এখানটায় 1ই আছে, সুতরাং এখানটা 1ই থাকবে, সুতরাং এটা এরকমই থেকে যাবে। এইটা সুবিধা হচ্ছে যে রাইজিং এজ দিয়ে আমি পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারছি। মানে এখানে যদি অনেক অনেক ডেটা থাকতো, অনেক রকম ফ্লিপফ্লপ থাকতো, তবুও আমি একটা জিনিস জানি যে যেটুকু চেঞ্জ হবে, যা হবে, সেটা কেবলমাত্র এই স্পাইক যেখানে যেখানে থাকবে সেইখানেই চেঞ্জ হবে, যেখানে স্পাইক নেই সেখানে কোনো চেঞ্জ হবে না। এই নিশ্চয়তাটা আমার আছে, যেটা লেভেল ক্লকিংয়ের ক্ষেত্রে আমার কিন্তু নেই। লেভেল ক্লকিংয়ের ক্ষেত্রে আমি জানি যে এখানের মধ্যে যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে, এখানের মধ্যে যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে, এখানের মধ্যে যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। কিন্তু এজ ট্রিগারিংয়ের ক্ষেত্রে আমি জানি যে আমার যত খুশি ডেটা তুমি দাও না কেন, এই মোমেন্ট আর এই মোমেন্ট ছাড়া কোনো সময় কোনো চেঞ্জ হবে না। এই মোমেন্টে যদি ডেটা এসে পড়ে তবে চেঞ্জ হবে, আদারওয়াইজ আগেরটাই থেকে যাবে। তো যেহেতু এখানে এই মোমেন্টে ডেটা এসে পড়েছিল তাই চেঞ্জ হয়েছিল, আবার এই মোমেন্টেও ডেটা এসে পড়েছিল
তাই চেঞ্জ হয়েছিল। চেঞ্জ আর কি হবে, একই ডেটা আছে, এখানে তো 1ই আছে, সো এটা 1, কিন্তু যদি নিচে নেমে থাকতো তাহলে এটা এখানটায় নিচে নেমে যেত। ঠিক আছে, এটা হলো আমার রাইজিং এজ। এবার ফলিং এজের চেঞ্জ যদি হতো, যদি ব্যাপারটা এরকম হতো যে নেগেটিভ এজ ট্রিগারিং, অর্থাৎ শুধুমাত্র ফলিং এজে চেঞ্জ হবে, তখন আমার আউটপুট হতো, প্রথমে তো এটা সোজাই যেত, তারপর ডেটা চেঞ্জ হচ্ছে, এখানে কিছুই হতো না, কিন্তু এরপরে দেখ এখানে একটা ফলিং এজ আছে, এটা একটা ফলিং এজ, তাহলে এই ফলিং এজে চেঞ্জ হবে। সো চেঞ্জ হলো, চেঞ্জ হয়ে উপরে উঠলো। আচ্ছা, তারপর এটা আবার চলতে থাকবে, কতক্ষণ চলবে, যতক্ষণে এটা আরেকটা ফলিং এজ পায়, আরেকটা ফলিং এজ ও পাচ্ছে, আরেকটা ফলিং এজ ও পাচ্ছে এখানে এসে। আচ্ছা, এই ফলিং এজে এখানটাতে 0 আছে, সুতরাং এটা এখন 0 হয়ে যাবে। আচ্ছা, তারপর চলতে থাকবে যতক্ষণ আরেকটা ফলিং এজ পায়, আরেকটা ফলিং এজ ও এখানে এসে পেয়েছে। এই ফলিং এজটাতে কি আছে একটু দেখে নেওয়া যাক। এই ফলিং এজটাতে এখানটায় 1 আছে, তার মানে এটা আবার উপরে উঠে যাবে, উঠে গিয়ে ততক্ষণই এরম থাকবে যতক্ষণ না সে আরেকটা ফলিং এজ পাচ্ছে। সো রাইজিং এজ, ফলিং এজ দুটোর ওয়েভফর্ম ডিফারেন্ট হবে অবভিয়াসলি, কেননা একটাতে উপরে ওঠার সময় চেঞ্জ হচ্ছে, আরেকটাতে নিচে নামার সময় চেঞ্জ হচ্ছে। দিস ইজ এজ ট্রিগারিং। তবে এগেইন আমাকে ইউটিলিটি দেখে কাজটা করতে হবে। আমার যদি একটা রিল্যাক্স মনে হয় যে না আমি অনেকক্ষণ সময় দেবো ওকে চেঞ্জ করার জন্য, তাহলে আমি লেভেল ক্লকিং ইউজ করবো। যদি আমার মনে হয় যে না আমি মানে টাইমের মানে ইনস্ট্যান্ট কোন মুহূর্ত সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, বাস আমি সিনক্রোনাইজ করতে চাই, মানে একই মুহূর্তে সব কিছু হবে এটা যদি করতে চাই, তখন আমাকে এজ ট্রিগারিংটাই ইউজ করতে হবে। ঠিক আছে, আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা কাজে লাগবে সেটা হচ্ছে প্রিসেট এবং ক্লিয়ার। সমস্যা হলো যে একটা কম্পিউটারে প্রচুর ফ্লিপফ্লপ থাকে, তো যখন আমি প্রথম পাওয়ার সাপ্লাইটা সুইচ অন করব, তখন তো অনেক ফ্লিপফ্লপ আছে, তো ফ্লিপফ্লপগুলো একসঙ্গে সুইচ অন হবে, এবং এক একটা ফ্লিপফ্লপে হয়তো মানে কিসের মধ্যে কোন ডেটা স্টোর ছিল, মানে মনে কর আমি একসঙ্গে 4টে ফ্লিপফ্লপ ইউজ করছি, খুব পাতি, যেটা একটু রিয়েলিস্টিক নয় এই এক্সাম্পলটা, কোনো মেশিনেই 4টে ফ্লিপফ্লপ দিয়ে আর কি, সেটা খুব কোনো আমাদের প্র্যাকটিক্যাল লাইফের কোনো মেশিনেই মাত্র 4টে ফ্লিপফ্লপ থাকবে এরকম কিছু আমরা ইউজ করি না। তো আমরা 4টে ফ্লিপফ্লপ ইউজ করছি, তো 1 2 3 4। তা আমি যখন জাস্ট পাওয়ার সাপ্লাইটা সুইচ অন করলাম, তখন তো আমি জানি না যে কোন ফ্লিপফ্লপে কোন ডেটা স্টোর আছে বা কে কোন অবস্থায় আছে। তা এরকম অজানা অবস্থায় আমি নতুন করে কাজ শুরু করব, এটা তো আমার কাজের জন্য সবসময় সুবিধাজনক নাও হতে পারে। আমি সবসময়ই চাইবো যে আমি যখন আমার কাজটা শুরু করব, তখন আমি আগের সব ডেটাকে হয় আমি ডিলিট করব, নয় আমি কিছু কিছু ডেটাকে কিছু কিছু জায়গায় ফিক্সড রাখবো, বাকি ডেটাগুলোকে আমি ডিলিট করব। অর্থাৎ সোজা কথা হচ্ছে যে আমি যখন অনেক ফ্লিপফ্লপ নিয়ে কাজ করব, তখন আমি প্রত্যেকটা ফ্লিপফ্লপকেই একটা হয় সবগুলোকে 0 করে দিতে চাইবো, কারণ আমি একটা ফ্রেশ স্টেট থেকে কাজ করতে চাইছি, বা আমি একটা নোন স্টেট থেকে কাজ করতে চাইছি। তাহলে সমস্ত ফ্লিপফ্লপকেই যদি আমি একসঙ্গে ক্লিয়ার করতে চাই, ক্লিয়ার অর্থাৎ সবকটাকেই আমি একসঙ্গে রিসেট করব, অর্থাৎ সবকটাকেই আমি কিউ ইকুয়াল টু 0 করব, এটা আমি করতে চাইতে পারি। বা কিছু সংখ্যক ফ্লিপফ্লপকে আমি প্রিসেট করতে চাইতে পারি, অর্থাৎ কিনা সেট কমান্ড দিয়ে আমি কিছু সংখ্যক ফ্লিপফ্লপকে আমার দরকার মতো 1 করে নিতে চাইতে পারি।
এটা যদি আমি করতে চাই তাহলে আমি আমার প্রয়োজন মতো যদি ফ্লিপফ্লপগুলোকে একটা ইনিশিয়াল কন্ডিশনে আনতে চাই, ইফ আই নিড টু ফিক্স সার্টেন ইনিশিয়াল কন্ডিশন, তাহলে আমার একটা ওভারঅল মাস্টার কমান্ড দরকার। সেই মাস্টার কমান্ডটাই হচ্ছে প্রিসেট এবং ক্লিয়ার। এবার বাকি সমস্ত কমান্ডের মতোই প্রিসেট এবং ক্লিয়ারের ক্ষেত্রেও দুটোই পসিবল, অর্থাৎ আমি এটা তো বললাম যে ক্লিয়ার মানে হচ্ছে রিসেট করা, প্রিসেট মানে হচ্ছে সেট করা। এবার প্রশ্ন হচ্ছে প্রিসেট আর ক্লিয়ার কমান্ডটা মানে এই যে সেট আর রিসেট আমি বলছি, তো সেটা কি প্রিসেট ইকুয়াল টু 0 হলে ব্যাপারটা সেট হবে, নাকি প্রিসেট ইকুয়াল টু 1 হলে ব্যাপারটা সেট বলে ধরা হবে? এবং ক্লিয়ারের ক্ষেত্রেও তাই, যে ক্লিয়ার ইকুয়াল টু 0 হলে কি ব্যাপারটাকে রিসেট ধরা হবে, নাকি ক্লিয়ার ইকুয়াল টু 1 হলে ব্যাপারটাকে রিসেট ধরা হবে? মানে ক্লিয়ার মানে যে রিসেট আর প্রিসেট মানে যে সেট, এই মানেটা পরিষ্কার, কিন্তু কোন ভ্যালুর জন্য এটা এফেক্টিভ হবে সেইটা কিন্তু আমার চয়েস, এটা আমি আমার ইচ্ছা মতো করতে পারি। এগেন ইউনিভার্সাল কনভেনশন হচ্ছে লো প্রিসেট মিনস সেট কমান্ড আর লো ক্লিয়ার মিনস রিসেট কমান্ড। অর্থাৎ প্রিসেট ইকুয়াল টু 0 হলে কিছু কিছু ফ্লিপফ্লপ বা যে সমস্ত ফ্লিপফ্লপের ক্ষেত্রে সেটা অ্যাটাচড অবস্থায় আছে বা সব ফ্লিপফ্লপ তারা সবাই 1 হয়ে যাবে, আর ক্লিয়ার ইকুয়াল টু 0 হলে সমস্ত আউটপুট 0তে সেট হবে। তার মানে আমাকে আবার সেই লজিক গেটের চক্করে পড়তে হবে, লজিক সার্কিটে আমাকে এমন একটা কিছু চেঞ্জ করতে হবে বা কিছু একটা করতে হবে যাতে করে এই ঘটনাটা ঘটে। অর্থাৎ প্রিসেট 0 হলে যাতে ডেফিনেটলি কিউটা 1 হয়, আর ক্লিয়ার 0 হলে যাতে ডেফিনেটলি কিউটা 0 হয়। দুভাবে করতে পারি, সব কিছুকেই অনেক রকমভাবে, সার্কিটের ব্যাপার অনেক রকমভাবে করা যায়। যেমন আমরা আমাদের অরিজিনাল যে ক্লকড আরএস ফ্লিপফ্লপ ছিল, ক্লকড ডি টাইপ দিয়ে আমরা কাজ করছি, কারণ এখান থেকে আমরা রেজিস্টার বানাবো। সেখানে এই মাঝখানটাতে আমি দুটো অ্যান্ড গেট ঢুকিয়ে দিতে পারি। দিয়ে এখানটাতে প্রিসেট এবং এখানটাতে ক্লিয়ার, দিস আই ক্যান ডু। এবং এটা তোদেরকে আমি হোম টাচ দিলাম, তোরা বাড়িতে একটু চেক করে দেখবি যে সত্যি সত্যি এই সার্কিটের ফলে প্রিসেট 0 হলে কিউটা 0 হচ্ছে কি না, না সরি, প্রিসেট 0 হলে কিউটা 1 হচ্ছে কি না, এবং ক্লিয়ার 0 হলে কিউটা 0 হচ্ছে কিনা। অবশ্য বাড়িতে দেখার কিছু নেই, এখান থেকেই তো বোঝা যাচ্ছে। প্রিসেট যদি আমি 0 করি তাহলে দেখ এখানে আমার যাই থাকুক না কেন এখানটা 0 হচ্ছে, এটা অ্যান্ড গেট। তাহলে প্রিসেট যদি 0 করি তাহলে এখানে আমি যাই দিই না কেন এখানটা 0 হবে। সুতরাং এক্সপেকটেশনস হচ্ছে যে এটা যেহেতু ন্যান্ড তাহলে এক্সপেক্টেড যে এটা 1 হবে। এবং ক্লিয়ারের ক্ষেত্রেও তাই,
এখানে আমি যাই দিই না কেন, ক্লিয়ারে যদি আমি 0 দিই তাহলে এখানটা 0 হচ্ছে, এবং যেহেতু এটা ন্যান্ড তাহলে এক্সপেক্টেড কিউ বারটা 1 হচ্ছে, কিউ বার 1 অর্থাৎ কিউটা 0। এটা অবশ্য আমি খুব রাফলি বললাম, কারণ মাঝে আবার একটা ফিডব্যাক আছে। ফিডব্যাকটা দিয়ে একটু দেখে নিবি যে প্রিসেটার ক্লিয়ার, আমরা যেটা দাবি করছি সেটাই এখানে হচ্ছে কিনা। অ্যাপার্ট ফ্রম দ্যাট, মানে এখানে তো অনেকগুলো লজিক গেট হয়ে গেল, 4-4টে ন্যান্ড গেট, সঙ্গে আবার 2টো অ্যান্ড গেট। ইউ ক্যান অ্যাভয়েড দিস সিচুয়েশান। অ্যান্ড গেট না দিয়ে আমি ডাইরেক্টলি এটাও করতে পারি, চারটে ন্যান্ড গেট, অরিজিনালটা বলছি, এস আর কিউ, কিউ বার, ক্লক পালস। এইখানে আমি সরাসরি প্রিসেট দিতে পারি, এখানে আমি সরাসরি ক্লিয়ার দিতে পারি। প্রিসেট যদি 0 হয় তাহলে অবভিয়াসলি এটা ন্যান্ড গেট, তাহলে প্রিসেট যদি 0 হয় শিওরলি এখানটায় 1 আসছে, শিওরলি। এবং ক্লিয়ার যদি 0 হয় তাহলে শিওরলি কিউ বারটা 1 আসছে, উইচ মিনস কিউ ইজ 0। ঠিক আছে, আশা করি এখানে কনফিউশন নেই। প্রিসেট যদি 0 হয়, এটা ন্যান্ড গেট, তাহলে পুরো প্রোডাক্টটা 0 হচ্ছে, অর্থাৎ তার মাথায় বার হয়ে কিউটা 1 হচ্ছে। আর ক্লিয়ার যদি 0 হয় তাহলে এখানে গুণফলটা 0, তার মাথায় বার অর্থাৎ 1, কিউ বার 1, কিউ বার 1 মানে কিউ 0, যেটা আমরা অরিজিনালি চেয়েছিলাম। ক্লিয়ার 0 হলে লো ক্লিয়ার কমান্ড, ক্লিয়ার 0 হলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, দিয়ে এখানটায় 0 হবে। আর প্রিসেট 0 লো প্রিসেট কমান্ড আর কি, তাহলে সব কিছু সেট হয়ে যাবে, অর্থাৎ কিউ ইকুয়াল টু 1 হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে যে আগেরবার আপনি অ্যান্ড গেট বাড়িয়ে দিলেন, এবার আপনি কেন সেটা করলেন না? ব্যাপার হচ্ছে যে সবসময় ন্যান্ড গেটের 3টে ইনপুট থাকে না, এখানে এটা তখনই করতে পারবি যদি ইফ ইউ হ্যাভ 3 ইনপুট ন্যান্ড গেটস। ঠিক আছে, তো ল্যাবরেটরিতে তুই যদি অ্যাকচুয়ালি এটা করতে চাস, এইভাবে করতে গেলে তোর ন্যান্ড গেটে 3টে ইনপুট দরকার। তোরা তো দেখেইছিস, আইসিগুলো আগের দিন দেখিয়েছিলাম, তো 2টো পা 3টে পা এগুলো কিন্তু মানে তুই যে আইসিটা পাবি সেটার জন্য এক একটার জন্য এক একটা স্পেসিফাইড। তো যদি 3 ইনপুট ন্যান্ড গেট থাকে তাহলে তুই এটা করতে পারবি, যদি 3 ইনপুট ন্যান্ড গেট না থাকে তাহলে তোকে এটা অ্যান্ড লজিক গেট দিয়ে করতে হবে। তো লজিকের কাজ করা খুব ইন্টারেস্টিং, একটা না হলে অন্যটা দিয়ে লজিক ভেবে ভেবে করতে হয়, অলমোস্ট লাইক কম্পিউটার প্রোগ্রামিং। ওখানেও যেরকম লজিক সাজিয়ে সাজিয়ে তোকে লিখতে হয়, এই ব্যাপারটাও লজিক গেটের ব্যাপারটাও তাই। ওকে, তাহলে আমাদের মোটামুটি ডেটা স্টোরেজের সব কিছু আমাদের রেডি হয়ে গেছে। আমরা এজ ট্রিগারিং পেয়ে গেছি। প্রথমে আমরা সমস্ত ফ্লিপফ্লপকে একসঙ্গে কন্ট্রোল করতে চাইছিলাম, সেটা আমরা পেয়েছি ক্লক পালস। তারপরে আমরা একই মুহূর্তে সব কিছু করতে চাইছিলাম, তার জন্য আমরা এজ ট্রিগারিংটা পেলাম। এজ ট্রিগারিংয়ের পরে আমি হচ্ছে সমস্ত ফ্লিপফ্লপকে ইনিশিয়ালি একটা কন্ডিশনে আনতে চাই, সেটার জন্য আমি প্রিসেট এবং ক্লিয়ার পেলাম। এবার I am in a position to build my final data storage device, which is a register. রেজিস্টারটা হয়ে গেলে, মানে রেজিস্টারটা একটা পার্টিকুলার ডিভাইস ফর ডেটা স্টোরেজ,
তারপর আমরা কাউন্টার বলে আরেকটা জিনিস করব, যেখানে আমরা যেটা দিয়ে কাউন্ট করা যায় ক্লক পালস কতগুলো পাস করলো, 1 2 3 4 5। তো এই যে রেজিস্টার, কাউন্টার, এই সার্কিটগুলো আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে দে আর বেসড অর ডিপেন্ডেন্ট অন ক্লক পালস। ঠিক আছে, এই ধরনের সার্কিটকে বলা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট। কেননা ওদের কাজটাই এমন যে ওরা একটা সিকোয়েন্স মেনটেন করে চলে। আগে একটা আউটপুট ছিল, সেটা চেঞ্জ হতে পারে, সেটা চেঞ্জ না হতে পারে। তো nth ক্লক পালসে একরকম ছিল, n+1th ক্লক পালসে আরেক রকম হলো, তারপরেরটাতে আরেক রকম হলো। মানে ওরা একটা সিকোয়েন্স মেনটেন করে চলে এবং ওরা মেমোরিকে স্টোর করে। সো দিস টাইপ অফ সার্কিটস দে আর কল্ড সিকোয়েন্সিয়াল সার্কিট। আরেক ধরনের সার্কিট আছে যারা ধর যোগ করে বা বিয়োগ করে। এই ধর হাফ অ্যাডার, এটা অবশ্য তোরা এইচএসে হয়তো একটু শুনে থাকবি, পড়ে থাকবি। হাফ অ্যাডার বা ফুল অ্যাডার, যারা হচ্ছে কি বিভিন্ন বিটকে অ্যাড করে, 1+1 বা ফুল অ্যাডার তার সঙ্গে আরও 1, মানে এরকম। হ্যাঁ, দিস টাইপ অফ সার্কিটস যারা কিনা which are independent of clock pulse বা they are independent of previous input। কিছুক্ষণ আগেই কোন যোগ বিয়োগ করেছে তার উপর এটা, মানে বেসিক্যালি মেমোরির কিছু নেই এদের, মেমোরি টাইপের কোনো কেস নেই, মেমোরি টাইপের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এই ধরনের সার্কিটকে বলা হয় কম্বিনেশনাল সার্কিট। Okay, so whenever we come across or we are talking about logic circuits, there are two main categories. One is combinational circuit, the other is sequential circuit. So effectively combinational circuit যেখানে আমি জাস্ট ইনপুট দিই এবং আউটপুট পাই, তার সঙ্গে যখন মেমোরি এলিমেন্ট অ্যাড হয় দেন ইট বিকামস আ সিকোয়েন্সিয়াল। মানে জাস্ট কম্বিনেশনালের কাজ যেটা সেটা হলো, তারপর আউটপুট থেকে এখানে একটা মেমোরি এলিমেন্টে ঢুকলো, ঢুকে এখানে ঢুকে গেল আবার ব্যাপারটা, এরকম একটা ফিডব্যাক যখন থাকে। তো এখানকার এটা হচ্ছে QN, আর তারপরে এটা হচ্ছে কারেন্ট স্টেট QN+1। না সরি, উল্টো বলছি, এটা হচ্ছে আমার কারেন্ট স্টেট আর এটা হচ্ছে আমার তার পরবর্তী স্টেট। সেটা আবার মেমোরি এলিমেন্টের মধ্যে ঢুকলে আবার এখানটা QN+1 হয়ে এটা QN+2 হবে। So combinational circuit and memory element gives you the sequential circuit. এইবার আমরা যা যা পেলাম, আমাদের মাল মশলা সব রেডি হয়ে গেছে। এইবার আমরা আমাদের ফাইনাল রেজিস্টার সার্কিট বানাবো। 4:30 বাজে। আমরা বানাবো 4 বিট রেজিস্টার, এবং রেজিস্টার সার্কিট অ্যাকচুয়ালি দেয়ার আর depending on the input and output style, there are 4 types of registers. আগেই বলছিলাম একটা ডি টাইপ ল্যাচ একটা বিট স্টোর করতে পারে। তা আমরা যদি 4 বিট রেজিস্টার বানাতে চাই তাহলে আমরা নিশ্চয়ই 4টে ডি টাইপ ল্যাচ ইউজ করব। So we are going to build
4 বিট রেজিস্টার। প্রথমত আমার দরকার 4টে ডি ল্যাচ। প্রথমে একদম বাদিকেরটা যেটা, আচ্ছা আমি আগে চৌকোগুলো এঁকে দিই, কারণ 4টে ফ্লিপ ফ্লপ আমার লাগবেই। এবার কাকে ডি করব, সবাইকে ডি করতে হবে কিনা সেটা আমরা একটু পরে দেখব। এই আচ্ছা একদম বাদিকে যেটা আছে, আচ্ছা সবার ক্ষেত্রেই এটা মানে মানে বেসিক্যালি এগুলো সব এস আর ফ্লিপ ফ্লপ, মানে এস আর কিউ, কিউ বার, এস আর কিউ, কিউ বার, এস আর কিউ, কিউ বার, এস আর কিউ, কিউ বার। একদম বাদিকে যেটা আছে সেটাকে আমি ডি টাইপে কনভার্ট করলাম, কারণ ডি টাইপ ল্যাচই হচ্ছে আমার ডেটা স্টোর করে। এরপর ডান দিকের যে ফ্লিপ ফ্লপগুলো আছে ওদের ক্ষেত্রে কিন্তু আমার ডি টাইপে কনভার্ট করার কোনোই দরকার নেই, কেননা এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এর আউটপুটকেই এর ইনপুটে দিয়ে দেবো। তাহলে এবার দেখ, এটা অটোমেটিক্যালি ডি টাইপ ল্যাচ হয়ে যাচ্ছে, কেননা কিউ আর কিউ বার, সো অটোমেটিক্যালি ডি টাইপ ল্যাচ মানে একটা আরেকটার কমপ্লিমেন্ট। তাহলে কিউটাকে এসে দিচ্ছি, কিউ বারকে আমি আরে দিচ্ছি, তাহলে অটোমেটিক্যালি এস এবং আর এর মধ্যে এই কমপ্লিমেন্টারি রিলেশনটাই অটোমেটিক্যালি আছে, ফলে এটা দিলে হয়, কিন্তু এটা দেওয়ার কোনো দরকার নেই। সুতরাং আলটিমেটলি 4টে ডি টাইপ ল্যাচই আমি ইউজ করছি, কিন্তু আমার 4টে ডি ল্যাচ নেওয়ার দরকার পড়ছে না, আমার লাগছে একটা ডি, আমার লাগছে একটা ডি ল্যাচ এবং 3টে এসআর ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, তাহলে আমি ক্যাসকেডিংটা করি। এই আচ্ছা সে তো হলো, এবার কতগুলো জিনিস এসেনশিয়াল জিনিসগুলো আমরা চটপট বসিয়ে দিই। যেমন আমার ক্লক পালস থাকতেই হবে, কারণ ক্লক পালস দিয়ে আমি কন্ট্রোল করছি যে সবকটা ফ্লিপ ফ্লপ কাজ করাবো বা সবাইকে কাজ করাবো না। এক্ষেত্রে আমি অবশ্য সবাইকেই কাজ করাবো। সো সবাইকে ক্লক পালস একই সঙ্গে সাপ্লাই করা হবে। ক্লক পালস, এবং যখন আমি আর কি ডেটা স্টোর করতে চাইবো তখন অফকোর্স আমাকে ক্লক পালসটাকে 1 সেট করতে হবে। আর যদি আমার মনে হয় আমি এখন কিছু করতে চাই না, ডেটা স্টোর করতে চাই না, তাহলে আমি ক্লক পালসকে 0 করবো। এটা হচ্ছে আমার ক্লক পালসের কাজ হয়ে গেল। এছাড়া আমাকে এখানে আর কি দিতে হবে, প্রিসেট এবং ক্লিয়ার, এটা দিতে হবে। তাহলে প্রথমে আমি সবকটা ক্লিয়ারের, জেনারেলি ক্লিয়ারটা নিচে রাখা হয় আর প্রিসেটটাকে উপরে রাখা হয়। তো এই হচ্ছে আমার ক্লিয়ার কমান্ড। সবার ক্লিয়ারকে আমি একসঙ্গে কানেক্ট করি। করে দিলাম, এটা হচ্ছে আমার ক্লিয়ার কমান্ড। তারপর উপরে প্রিসেট,
প্রিসেট এবং ক্লিয়ারের যে সার্কিট সেটা তোরা আগে যেমন পড়েছিলি সেই রকমই, তবে মানে অনেক সময় মানে এগুলো সবই হচ্ছে কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে? যেমন আমরা আরেকটু বেটার কন্ট্রোল করার জন্য প্রিসেট দিলাম, সেটাকে আরেকটু বেটার কন্ট্রোল করার জন্য অনেক সময় প্রিসেট এনেবল নামক একটা জিনিস দেওয়া থাকে। এটার মানে হচ্ছে যে একটা কমন লাইন থাকবে যেটা ডিসাইড করবে যে আমি কখন প্রিসেটটাকে কাজ করাতে চাই। এনেবল মানে কি, কোনো একটা জিনিসকে অ্যাক্টিভেট করা। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এই যে প্রিসেট কমান্ড আমি প্রত্যেকটা ফ্লিপফ্লপকে কি আলাদা আলাদাভাবে দেব? আমি সবাইকে একসাথেই দিতে চাইবো, তো একসাথে দিতে চাইলে ক্লিয়ারের মতন একটা করে দিলেই হতো, যে সবাইকে একসঙ্গে ট্যাগ করে একটা সুইচ টিপে দিলাম, সবাই ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? কিন্তু প্রিসেটের ক্ষেত্রে আবার এখানে একটা পার্থক্য আছে। মনে রাখতে হবে, আমরা বলার সময় বলেছিলাম যে আমরা কি চাইতে পারি, হয় আমরা সবকটা ফ্লিপফ্লপকেই ক্লিয়ার করতে চাইতে পারি, নতুবা আমরা কিছু কিছু ফ্লিপফ্লপকে প্রিসেট করতে চাইতে পারি, অর্থাৎ কিছু কিছু ফ্লিপফ্লপকে সিলেক্টিভ কিছু কিছু ফ্লিপফ্লপ তাদেরকে আমরা ওয়ান করতে চাইতে পারি। তাহলে প্রিসেট আর ক্লিয়ার এই দুটো কমান্ড কিন্তু ইকুইভ্যালেন্ট নয়। আমরা যদি ক্লিয়ার করতে চাই তাহলে আমরা সাধারণত সবকটাকে ঢ্যাক করে একসঙ্গে ক্লিয়ার করে দিতে চাই, কিন্তু প্রিসেট করার সময় আমি কিছু কিছু পছন্দ মতন ফ্লিপফ্লপকে প্রিসেট করতে পারি, বাকিদেরকে প্রিসেট না করতে পারি। এই অপশানটা যাতে আমার কাছে থাকে সেই জন্য কি করা হয়েছে, অবশ্যই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল প্রিসেট কমান্ড থাকবে। এটা হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা প্রিসেট কমান্ড। তাহলে দেখতে পাচ্ছিস যে ক্লিয়ারটা সবার ক্ষেত্রে একটাই লাইন, কিন্তু প্রিসেট সবার ক্ষেত্রে আলাদা আলাদা, যাতে আমি আলাদা আলাদাভাবে প্রিসেট করতে পারি। এবং একটা ন্যান্ড গেটের মাধ্যমে আমি এটা করছি। তার ন্যান্ড গেটের অন্য যে ইনপুটটা আছে সেটাকে আমি একটা কমন লাইনের সঙ্গে কানেক্ট করছি, যেটা আমার ডিসাইড করবে যে প্রিসেটটা আদৌ আমি কাজ করাবো কি না। অর্থাৎ প্রিসেট এনেবলকে আগে আমাকে অ্যাক্টিভ করতে হবে, সেটা 1 হতে পারে বা সেটা 0 হতে পারে, ডিপেন্ড করবে এখানে কি গেট আছে তার উপর। যদি ন্যান্ড থাকে তাহলে একরকম, যদি অ্যান্ড থাকে তাহলে অন্যরকম। সো প্রথমে আমাকে প্রিসেটটাকে এনেবল করতে হবে, তারপর আমাকে ইন্ডিভিজুয়ালি আমি কাকে কোথায় প্রিসেট দিতে চাই সেটা আমি নিজের পছন্দ মতো সিলেক্ট করব। যেহেতু প্রিসেটের ক্ষেত্রে একটা সিলেক্ট করার ব্যাপার থাকে, তাই সেফটির জন্য, বাড়তি সেফটির জন্য প্রিসেট এনেবল বলে একটা এক্সট্রা কমান্ড এখানে দেওয়া থাকে। এই যে গাদা গাদা কমান্ড, এটা কিছুই নয়, এটা হচ্ছে কন্ট্রোল। যত ভালো কোনো কিছুকে তুই কন্ট্রোল করতে চাইবি তত তোকে বেশি সংখ্যক কমান্ডস ইউজ করতে হবে, ঠিক আছে? এইটা গেল আমার বেসিক সার্কিট। এরপর আসবে আমার আসল জিনিস, সেটা হচ্ছে ডেটা, যেটা এখন আমি কিছুই বলিনি, ডেটা ইনপুট আর ডেটা আউটপুট। কারণ সিঙ্গেল বিটের ক্ষেত্রে তো জাস্ট কোনো সমস্যাই দিল না, টুক করে আমি ডিতে দিয়ে দিলাম এবং সেটাই টক করে কিউতে চলে এলো। হ্যাঁ, সো সিঙ্গেল বিটের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু 4 বিটের ক্ষেত্রে ব্যাপারটা একটু অনেকটাই কমপ্লিকেটেড, গল্পটা অনেক বড় হয়ে যাচ্ছে। বিকজ 4টে ফ্লিপফ্লপ আছে, ডেটা ঢোকার অনেক রকম রাস্তা আছে, ডেটা বেরোনোরও অনেক রকম রাস্তা আছে। ধরা যাক আমি, আমার ডেটা হচ্ছে আই ওয়ান্ট টু স্টোর 1011, এখানে একদম ডান দিকে যেটা আছে 1, সেটা হচ্ছে আমার এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট, সব থেকে যা বলে আর কি বাইনারি নাম্বারের ক্ষেত্রে তো জানিসই, একদম ডান দিকের যেটা সেটা লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং একদম বাম দিকে যেটা সেটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, যেমন ডেসিমাল সিস্টেমে থাকে 10-এর পাওয়ার, সেই রকম। এটাকে আমি স্টোর করতে চাই, এটাকে আমি ইনপুট করতে পারি দুভাবে, আউটপুট নিতে পারি দুভাবে। ইনপুট আমি সিরিয়ালি করতে পারি,
প্যারালালি করতে পারি। আউটপুটটাও আমি সিরিয়ালি নিতে পারি, আবার প্যারালালিও নিতে পারি। ব্যাপারটাকে একটা সিম্পল ভাবে যদি আমি বুঝতে চাই তাহলে এটা অনেকটা এরকম ব্যাপার, ধরা যাক একটা একটা টিউব টাইপের আছে, যেটার আচ্ছা যেটার মধ্যে আমি 1 2 3, তো যেটাকে আমি 4টে খোপে ভাগ করেছি, ঠিক আছে, 1 2 3 4। এই টিউবের দুটো এন্ডে ফুটো আছে, অর্থাৎ দুটো এন্ড দিয়েও জিনিস ঢুকতে বেরোতে পারে। আবার এই টিউবের উপরে ফুটো আছে এবং নিচেও ফুটো আছে। এবার আমার কাজ হচ্ছে যে আমার কাছে 4টে বল আছে, এই 4টে বলকে টিউবে ঢোকানো এবং টিউব থেকে বের করা, ঢোকানো এবং বের করা। ঢোকানো যখন আমি স্টোর করতে চাইবো, আর বের করা অর্থাৎ হচ্ছে যখন আমি রিড করতে চাইবো যে কি স্টোর করেছি আমি, সেটা যখন আমি দেখতে চাইবো, সেটা হচ্ছে আউটপুট বের করা। আর ঢোকানো মানে যখন আমি স্টোর করতে চাইছি। তো আমি এই যে ঢোকাতে পারি, কিন্তু আমি দুভাবে, আমি এপাশ থেকে একটাকে ঢোকাতে পারি, তারপর আমি একটাকে আমি ঢুকিয়ে দিতে পারি, তারপর আমি কি করতে পারি, এপাশ থেকে আমি আরও একটাকে ঢোকাতে পারি এবং আগে যেটা ছিল সেটাকে আমি ঠেলে জাস্ট বাই পুশিং আমি পাশেরটাতে ঢুকিয়ে দিতে পারি। আচ্ছা, এটা আগেরটাকে ঠেলছি বা কি করছি সেটার জন্য নাম্বারিং থাকাটা খুব জরুরি। সো আমি আমার বিটটাই নিই, আমার কি বিট ছিল বেশ, ওমা ক্লোজ হয়ে গেল কেন, দাঁড়া, হ্যাঁ আমার বিটটা ছিল 1011, তাই তো, 1011। তা আমি একদম ডান দিকে যেটা আছে, অর্থাৎ যেটা কিনা আমার এলএসবি আর বাঁ দিকেরটা এমএসবি, তো ঢোকানোর সময় আমি কি করতে পারি, যেটা আমার এলএসবি আছে সেটাকে আমি প্রথমে ঠেলে ঢুকিয়ে দিলাম, তারপর আমি কি করলাম, তারপরের যে ছিল 1 সেটাকেও ঢুকিয়ে দিলাম এবং যেটা আগে ছিল সেটাকে আমি এখানে পাঠিয়ে দিলাম, তাহলে ও চলে এলো এখানে আর নতুন 1টা চলে এলো এখানে। আচ্ছা, তারপর আমি 0টাকে আবার ঠেলে ঢুকিয়ে দিলাম, তখন কি হবে, এ চলে গেল এখানে আর এই 1টা চলে এলো এখানে আর 0টা ঢুকে এলো এখানে। তারপর আমি ফাইনাল 1 যেটা আছে সেটাকে ঠেলে ঢুকিয়ে দিলাম, তাতে কি হলো, ও চলে এলো এখানে, তারপরের 1টা এখানে চলে এলো, তারপরের 0টা এখানে চলে এলো এবং তারপরের 1টা এখানে চলে এলো। এই কিন্তু আমার স্টোরেজটা হয়ে গেল 1011, এটাই আমার ডিজিট মানে ইয়েটা ডেটাটা এটাই ছিল, এটাকে আমি এই বাঁশির মধ্যে ঢোকানোর চেষ্টা করেছিলাম এবং পুরো জিনিসটা ঢুকে গেল। কিন্তু এইবার আচ্ছা, এটা একটা প্রসেস যেভাবে ঢুকলো। আর একটা খুব সহজ প্রসেস কি, সরাসরি উপরের ফুটো দিয়ে 4টেতে 4জনকে ঢুকিয়ে দাও, 1 0 1 1,
তাহলে এটা কিন্তু একবারে ঢুকে যাবে। পয়েন্ট টু বি নোটেড হচ্ছে, আমি যখন সিরিয়ালি ঢোকাচ্ছিলাম তখন কিন্তু প্রথমবারে অর্থাৎ ফার্স্ট ক্লক পালসে প্রথমটা ঢুকলো, কেননা প্রত্যেকটা ফ্লিপফ্লপ কিন্তু মনে রাখতে হবে ক্লক পালস ছাড়া কাজ করে না। তাহলে প্রথম ক্লক পালসে প্রথমটা ঢুকছে, সেকেন্ড ক্লক পালসে সেকেন্ডটা ঢুকছে, থার্ড ক্লক পালসে থার্ডটা ঢুকছে এবং ফোর্থ ক্লক পালসে ফোর্থটা ঢুকছে। তাহলে 4টে ক্লক পালসের দরকার ছিল, কিন্তু যখন আমি প্যারালালি ঢুকাচ্ছি তখন কিন্তু একটা ক্লক পালসেই সবাই ঢুকে যাচ্ছে, সিঙ্গেল ক্লক পালস। তাহলে কুইক এন্ট্রি এইভাবে যেটা ঢুকলো মানে ঠেলে ঠেলে, সেটাকে বলা হয় সিরিয়াল ইনপুট। আর উপর থেকে যেটা ডাইরেক্টলি টক করে ঢুকে গেল, দ্যাট ইজ কল্ড প্যারালাল ইনপুট। ঠিক আছে, এই দু রকমের ইনপুট সম্ভব। আচ্ছা, এবার আসে আউটপুটের প্রশ্নে, মানে আমি যখন বলগুলোকে বের করব এখান থেকে, বা আমি ভেতরে কি আছে দেখব, বা আমি যখন রিড করব, ঠিক প্যারালাল এন্ট্রির মতোই আমি যদি প্যারালাল আউটপুট করি, ডাইরেক্ট এখান থেকে আমি দেখে নিচ্ছি বা বলগুলোকে বের করে নিচ্ছি। প্যারালাল আউটপুট তাহলে দিস হ্যাপেন্স অ্যাট অনলি আ সিঙ্গেল ক্লক পালস। বোঝাই যাচ্ছে একটা ক্লক পালসেই আমি সবার ডেটা দেখে নিতে পারি। হ্যাঁ, রাইট। আর আরেকটা জিনিস হতে পারে, যেভাবে ঠেলে ঠেলে ঢুকিয়েছিলাম ওরমভাবে আমি ঠেলে ঠেলে এই ফুটো দিয়ে বার করতে পারি। তাহলে আমাকে এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাদিক থেকে আরেকটা যে কোনো বিট, সেটা 1ও হতে পারে বা 0ও হতে পারে, যে কোনো একটা কিছু দিয়ে তো ঠেলতে হবে। ঠেলে ঠেলে ঢুকিয়ে দিয়েছি, এবার একটা একটা করে বের করে আনতে হবে। তা বের করতে গেলে বাদিক থেকে ঠেলতে হবে। কি দিয়ে ঠেলবি? যে কোনো কিছু, হয় 0 নয় 1 দিয়ে তুই আরেকবার ঠেলে দিলি। তাহলে এই 1টা এখানে এলো, এই 1টা এখানে এলো, এই 0টা এখানে চলে আসবে, আর এই 1টা এখানে চলে আসবে, আর এখানে আমি অরিজিনালি যেটা দিয়ে ঠেলছিলাম 1 দিয়ে, সেটা এখন এখানে চলে আসবে। বুঝতে পারলি? তাহলে এই স্লটে যেটা ছিল সেটা ডান দিকে বেরিয়ে এলো। এবার আবার তুই বাঁদিকে আরও একটা 1 দিয়ে ঠেলে দে, আবার একটা 1 দিয়ে ঠেলে দে, তখন আবার কি হবে? এই 1টা নিচে চলে এলো, আরেকটা এই 1টা বাইরে বেরিয়ে এলো, মানে পুরোনো 1টা নিচে চলে এলো, আর এই 1টা বাইরে বেরিয়ে এলো। এই 0টা তখন এখানে চলে আসবে, এই 0টা এখানে চলে আসবে, এই 1টা এখানে চলে আসবে। সোজা বাংলায় একটা একটা করে ঠেলে ঠেলে স্লটগুলোকে বার করা। এই জিনিসটা হচ্ছে হোয়াট উই আর ডুইং হিয়ার ইজ সিরিয়াল আউটপুট। তাহলে দুভাবে ডেটা ইনপুট করা যায় বা স্টোর করা যায়, দুভাবে ডেটা রিড করা যায়। এই দুটো ইনপুট এবং আউটপুট সিস্টেমের উপর বেস করে দেয়ার আর 4 টাইপস অফ রেজিস্টার। এক নম্বর সিঙ্গেল সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট, 2 নম্বর সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট, 3 নম্বর প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট, 4 নম্বর প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট। এসআইএসও, এসআইপিও, পিআইএসও এবং পিআইপিও। এদের মধ্যে ক্লিয়ারলি সব থেকে স্লো হচ্ছে এটা, স্লোয়েস্ট। কেন? কেননা ঢোকার সময় 4টে ক্লক পালস লাগছে এবং বেরোনোর সময় আরও 4টে ক্লক পালস লাগছে, অবভিয়াসলি, কারণ প্রত্যেকটা ক্লক পালসের সঙ্গে একটা একটা করে ডেটা ঢুকছে। আর
সব থেকে ফাস্ট হবে কোনটা? পিআইপিও, কারণ উপর থেকে প্যারালালি একটা ক্লক পালসে ঢুকে যাবে ডেটা, নিচে থেকে প্যারালালি আরেকটা ক্লক পালসে ডেটা বেরিয়ে আসবে। সো দিস ইজ দ্য ফাস্টেস্ট। এবার বলতে পারিস যে তাহলে আর এবার বলতে পারিস যে তাহলে আর আমি এত কষ্ট করে এত স্লো একটা জিনিস নিয়ে কাজ করবো কেন? এসআইএসও স্লোয়েস্ট 4-8টা ক্লক পালস লাগছে, কেন কাজ করতে যাবো? সেটা আস্তে আস্তে বুঝতে পারবি যখন তোরা আরও বেশি করে কম্পিউটার সার্কিটরি বা কম্পিউটার মেমোরি এইগুলো যখন তোরা পড়বি, তখন তোরা এই ব্যাপারগুলো আরও ক্লিয়ারলি বুঝতে পারবি যে সবসময় স্পিডটাই ইম্পর্টেন্ট নয়, কী ধরনের ডিভাইস নিয়ে কাজ করছি, কীরকম সেট আপে কাজ করছি, তার উপরেও ডিপেন্ড করে যে আমি কোন সার্কিটটা কোথায় ইউজ করব। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা এতটাই থাক। তবে আমি একটা জিনিস তোদের করতে দেব, সেটা হচ্ছে তোরা নিজেরা একটু ভাববি, যেটা তো বেসিক সার্কিট। এবার এখানে এটা এই সার্কিট থেকেই তুই এসআইএসও, এসআইপিও, পিআইএসও এবং পিআইপিও এই 4টে টাইপের রেজিস্টার এখান থেকেই বানাতে পারবি। তো আমি এটা ভাবার জন্য দিচ্ছি যে কিভাবে এখান থেকে এই 4 ধরনের রেজিস্টার বানানো সম্ভব। এটা অফকোর্স তোরা সবটা পারবি না, তবুও একটু নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি ভাবিস বই না দেখে, যে এই বেসিক সার্কিট থেকে কিভাবে এই 4 ধরনের রেজিস্টার বানানো সম্ভব। একটা জিনিস খালি আমি বলে দেবো, সেটা হচ্ছে এই যে ডি টাইপ বানিয়েছি, এটা হচ্ছে আমার বাঁশির লেফট সাইড, যেখান থেকে আমি ঠেলে ঠেলে জিনিস ঢোকাচ্ছিলাম। আর এই যে ফুটো বলছিলাম, নিচের ফুটো যেখান দিয়ে জিনিসগুলো ঢক করে পড়ে যাবে, সেই যে পড়ে যাওয়ার ফুটোটা হচ্ছে এইগুলো। সো দিজ আর ইয়োর আউটপুট হোলস বা আউটপুট ডেটা রিডিং টার্মিনালস। এগুলো হচ্ছে তোর আউটপুট। ঠিক আছে, এখান থেকে তুই ডেটা রিড করতে পারবি। ঠিক আছে, এটুকু বলে দিলাম। এবার ভাববি একটু যে কিভাবে আমরা এর উপর বেস করে এসআইএসও, এসআইপিও, পিআইএসও, পিআইপিও ইত্যাদি ডিজাইন করতে পারি। আবার ক্লাস হবে পুজোর পরে। পুজোয় সবাই খুব ভালো থাকিস।